ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং এবং রোমান্টিক একটা ড্রামা নিয়ে চলে এসেছি। আমাদের ফিমেল লিডের বোন আসলে বন্ধা ছিল, তাই সে তার সংসার বাঁচানোর জন্য তার বোনকে ড্রাগ দেয়। আর সে আমাদের ফিমেল লিডকে তার দুলাভাইয়ের কাছে পাঠাতে চেয়েছিল, কিন্তু ভুলবশত আমাদের ফিমেল লিড আমাদের হিরো রুমে চলে যায়। আমাদের হিরোকেও তার বন্ধু ড্রাগ দিয়ে দিয়েছিল। তারপর তারা দুজনে অনেক বেশি কাছাকাছি চলে আসে, কিন্তু পরবর্তীতে আমরা এটাও জানতে পারি আমাদের হিরোর সাথে আগে আমাদের নায়িকার দেখা হয়ে গিয়েছিল, আর প্রথম দেখায় সে তাকে আগেই ভালোবেসে ফেলেছিল। এই ড্রামাটার মধ্যে আমাদের গল্পের হিরো তো অনেক হ্যান্ডসাম একজন পাইলট ছিল, আর আমাদের গল্পের নায়িকা ছিল ডাক্তার। এই ড্রামাটা আসলে অনেক বেশি রোমান্টিক। তাহলে চলো ড্রামাটা শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা ডেইজিকে দেখতে পাই। সে আমাদের ফিমেল লিড লিলিকে একটা বক্সের মধ্যে করে কোথাও নিয়ে যাচ্ছিল। ডেইজি অনেক বেশি ভয় পাচ্ছিল এবং তার মাকে বলছিল, মা আমার অনেক বেশি ভয় হচ্ছে। তার মা তাকে বলতে শুরু করে, তোমার এরকম করতেই হবে, না হলে তোমার সংসার ভেঙে যাবে। ডেইজি তখন তার হাজবেন্ড চাওকে কল করে আর বলে, আমি তোমার জন্য সারপ্রাইজ রেডি করে রেখেছি, তাই তুমি তাড়াতাড়ি করে রুমে চলে আসো। চাও তাকে বলতে শুরু করে, আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি সে রুমের মধ্যে পৌঁছে যাব। অন্যদিকে আমাদের গল্পের হিরো লিওকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি ড্রাঙ্ক ছিল। লিও ভাবতে শুরু করে তার বন্ধু তাকে একটা ড্রিঙ্ক দিয়েছিল, সেটার মধ্যে হয়তো কিছু মেশানো ছিল। আর ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় তার বন্ধু হান তার ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়েছিল। ড্রাগের প্রভাবের কারণে সে এখন নিচের মধ্যে ছিল না, তার অনেক বেশি গরম লাগতে শুরু করে। তারপর সে যখন তার রুমের মধ্যে আসে, সেখানে একটা বক্স দেখতে পায়। আর সে যখনই বক্স ওপেন করে, সেটার মধ্যে আসলে লিলি ছিল। লিলিকেও সেখানে ড্রাগ দেওয়া হয়েছিল, এ কারণে তারা দুজনে একে অপরের সেন্সে ছিল না, আর কাছাকাছি চলে আসে। এরকম ভাবে তারা নাইট স্পেন্ড করে ফেলে। তারপর আমাদের সকালের দৃশ্য দেখানো হয়। সকালে যখন তারা দুজনে জেগে একে অপরকে দেখতে পায়, তখন তারা অনেক বেশি অবাক হয়ে যায়। ততক্ষণে সেখানে লিওর বন্ধু হান চলে আসে আর তাকে অভিনন্দন জানাতে শুরু করে, কিন্তু সে যখন লিলিকে দেখে শকড হয়ে যায়। আর সে লিওকে জিজ্ঞেস করে, এনি কোথায়? লিও তাকে বলে, আমি কি জানি, কালকে রাতে তুমি আমার ড্রিঙ্কের মধ্যে কি এরকম মিশিয়েছিলে, আমার মাথা এত বেশি ঘুরছিল। হান তাকে বলতে শুরু করে, আমি শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, আমি কি জানি এখন কি হয়ে গেছে। তাছাড়া আমার তো মনে হচ্ছে তোমার সাথে যে মেয়েটা আছে এটা তোমার গার্লফ্রেন্ড। কিন্তু লিও তার বন্ধু হানকে বলতে শুরু করে, আমি তাকে একদমই চিনি না। লিলিও বলে, আমিও তাকে একদমই চিনি না। আর তারা যে এনি নামের মেয়েটার কথা বলছে তাকেও সে চিনে না। হান বলে, আমি সবকিছু বুঝতে পারছি, কালকে আমি এই রুমের দরজা খোলা রেখেছিলাম। হতে পারে তুমি আমার বন্ধুরই একজন ফ্যান হবে, এ কারণে তুমি আমার ফ্রেন্ডকে ফাঁসানোর জন্য ইচ্ছে করে ভেতরে ঢুকে গিয়েছিলে। আর ভেতরে আসার পর তুমি লিওর সাথে নাইট স্পেন্ড করে নিয়েছো। লিলি সেখানে কোনো কিছুই বলতে পারে না, কারণ তার কোনো কিছুই মনে পড়ছিল না। লিও বলে, তুমি তো কোনো কিছু অ্যান্সার করছো না, আমি তো ভাববো আমার বন্ধু যা বলছে তাই সত্য। কিন্তু লিলি সেখানে বলে, আমি এই জায়গায় কোনো কিছু ইচ্ছে করে করিনি। তাছাড়া যদি কোনো কিছু আমাদের মধ্যে হয়েও থাকে, আমাদের দুজনের সমান সমান দোষ। আর তোমারও এখানে দোষ ছিল, কারণ তুমি আমাকে সুযোগ দিয়েছো তোমার কাছে আসার। হান সেখানে এনির জন্য জামা নিয়ে এসেছিল, তখন লিও সেই জামা লিলিকে দিয়ে দেয়। তারপর আমরা দেখি হান তো সেই জায়গায় লিওকে জিজ্ঞেস করছিল রাতের ব্যাপারে। লিও তাকে বলে, তুমি এখানে আমার সাথে কোনো কথাই বলো না, আমি অনেক বেশি রেগে আছি। কালকে রাতে যা যা হয়েছে সবকিছুর দোষ তো তোমারই, তোমার কারণে রাতেই সবকিছু হয়েছে। হান তো বলতে শুরু করে, সবকিছু যেতে দাও, যাই হোক মেয়েটা কিন্তু অনেক বেশি প্রিটি। লিও তারপর হানের কাছে ক্রেডিট কার্ড চাইতে শুরু করে, যেটার মধ্যে 1 মিলিয়ন টাকা ছিল। তারপর লিলি যখন জামা পরে আসে, তখনই লিও তার কাছে চলে যায় আর তাকে সে কার্ড দিতে শুরু করে। আর তাকে বলে, কালকে রাতে আমাদের মধ্যে যা হয়েছে ক্ষতিপূরণ হিসেবে তুমি এই কার্ডটা রেখে দাও, আর আমি আশা করছি আর কখনোই আমাদের আর দেখা হবে না। লিলি তাকে বলে, এসব কথাবার্তা আমার তোমাকেও বলার ছিল, আর সে কার্ড না নিয়ে সেখান থেকে চলে যায়। লিও তো সেখানে বলতে শুরু করে, সে তো অনেক আজব একটা মেয়ে, মেয়েরা কখনোই টাকা রিজেক্ট করে না। আর সে হানকে বলছিল, সেই মেয়ের ব্যাপারে সব ইনফরমেশন আমাকে ইমেল করে দিও। হান তাকে বলে, সব কিছু ছাড়ো, আজকে আমাদের ডাক্তার কাছে যেতে হবে তোমার বডিকে এক্সামিনেশন করার জন্য, তাছাড়া তোমার চেক আপও করাতে হবে। তাছাড়া সেই মেয়ে তো টাকা নেয়নি, তাই আমার কার্ড আমাকে ফেরত দিয়ে দাও। তারপর আমরা দেখতে পাই তারা দুজনে রুমের মধ্যে চলে যায়, আর দেখতে পাই সেই জায়গায় তো লিলি তার জন্য কিছু টাকা রেখে গিয়েছিল। সে টাকা দেখার পর তো লিও অনেক বেশি ইরিটেট হয়ে যায়, তারপরও সে টাকা সে রেখে দেয়। তারপরে সিনে আমাদেরকে লিলিকে দেখানো হয়, সে যখন বাড়িতে গিয়েছিল তার বোন ডেইজি তাকে বলছিল, তুমি কালকে রাতে কোথায় ছিলে। আর আমাদের ফ্ল্যাশব্যাকে ডেইজির হাজবেন্ড চাওকে দেখানো হয়, যে কিনা সারা রাত ভরে সিগারেট খাচ্ছিল আর অপেক্ষা করছিল কখন লিলি আসবে। ডেইজি সেখানে লিলিকে অনেকগুলো কথা শোনাতে শুরু করে, কিন্তু লিলি তার উপর চিল্লাতে শুরু করে আর বলে তুমি অনেক বেশি বোকা, তুমি নিজে গর্ভবতী হতে পারবে না, এ কারণে এরকম প্ল্যান বানিয়েছো যাতে আমি কোনো কিছু বুঝতেই না পারি আর তোমার স্বামীর সাথে ঘুমিয়ে পড়ি, এ কারণে তোমার এখন লজ্জা পাওয়ার কথা। ডেইজি তাকে বলতে শুরু করে, প্লিজ তুমি একবার আমার কথা বোঝার চেষ্টা করো। যাও, এখানে বাচ্চার দরকার, তুমি জানো আমি বন্ধ, আমি কখনোই বাচ্চা জন্ম দিতে পারবো না, তাই সে বাচ্চাকে তোমাকে
তোমাকে ক্যারি করতে হবে। তুমি একমাত্র যে কিনা আমার জন্য এই কাজ করতে পারো। তুমি জানো আমি যদি চাওয়ার জন্য বাচ্চা জন্ম দিতে না পারি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। লিলি তাকে বলে সবকিছু তোমার সমস্যা, আর এরকম মানুষের সাথে থাকাই উচিত না যে তোমাকে সম্মান করতে পারবে না, তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবে না। ডেইজি তাকে বলে আমরা এখানে বিয়ে করার আগে একটা এগ্রিমেন্ট সাইন করেছিলাম। এগ্রিমেন্ট মোতাবেক আমাদের বাচ্চা হতেই হবে, যদি বাচ্চা না হয় তাহলে আমার অনেকগুলো টাকা তাকে পরিশোধ করতে হবে। লিলি তাকে বলে তুমি তোমারটা দেখে নাও, তাছাড়া তুমি আমার উপর যতগুলো টাকা ইনভেস্ট করেছিলে সব টাকা আমি পরিশোধ করে দিয়েছি। তাছাড়া তুমি আমার হাত খরচ হিসেবে আমাকে যে টাকা দিয়েছিলে সে টাকা আমি তোমাকে সুদ সহ পরিশোধ করে দিয়েছি, তাই তোমারটা এখন তুমিই দেখো। তোমার এখন যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু তোমার সাথে এখন বোনের সম্পর্ক আমি ছিন্ন করছি, আর কখনোই আমি এখানে ফিরে আসবো না। কথা বলে সে চলে যায়। তারপরে সিনে আমাদেরকে ক্যাপ্টেন লিওকে দেখানো হয় যার ফ্লাইট এখনই ল্যান্ড করেছিল। তার কাছে হসপিটাল থেকে কল আসে, তাকে বলা হয় চেক আপ করার জন্য হসপিটালে আসতে। তখনই হান তার কাছে চলে আসে আর বলে আমার তো মনে হচ্ছে আমরা সেই মেয়েটার জীবনই বাঁচিয়েছিলাম, না বুঝেই হোক না কেন। লিও তো হানের কোনো কথাই বুঝতে পারছিল না। হান তখন তাকে ভিডিও দেখায় আর বলে এটা হচ্ছে তার মা আর এটা হচ্ছে তার বোন। তারা দুজনে মিলে তাকে বক্সের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল। আসলে তার বোন ডেইজি বন্ধা ছিল, তাই সে তার মা এবং স্বামীর সাথে মিলে এই প্ল্যান করেছিল এবং ভেবেছিল তার স্বামীর কাছে তার বোনকে পাঠাবে, কারণ তার হাজবেন্ড বাচ্চা চায়। তাই তারা প্ল্যানিং করে ডেইজির হাজবেন্ডের কাছে তাকে পাঠাতে চেয়েছিল এবং তাকে ড্রাগ দিয়ে দিয়েছিল যাতে ডেইজির হাজবেন্ড তার বোনের সাথে রাত কাটাতে পারে। কিন্তু তারা ভুলবশত তোমার রুমে তাকে রেখে দিয়ে গিয়েছিল আর তোমরা দুজনে একেবারে কাছাকাছি চলে এসেছিলে। কথা শোনার পর তো লিলির জন্য অনেক বেশি খারাপ লাগছিল, আর সে হানকে বলতে শুরু করে সেই ডেইজির হাজবেন্ডের ব্যাপারে সব খোঁজ খবর নাও আর আমাকে জানাও, আর লিলির ওপরও নজর রেখো, কেউ যাতে তাকে জ্বালাতন করতে না পারে, তাকে দূর থেকে তুমি প্রোটেক্ট করবে। হান তো তখন হাসতে শুরু করে আর বলে এখন থেকে প্রোটেকশনের কথা বলছো, মনে হচ্ছে সে ভবিষ্যতে আমার ভাবি হবে। লিওকে এসব কথাবার্তা বলে সে টিজ করতে শুরু করে। লিও তাকে বলে তুমি চুপ থাকো। অন্যদিকে আমরা লিলি এবং আরেকজন ডাক্তারকে দেখতে পাই, তারা দুজনে মিলে সবকিছুর ব্যবস্থা করছিল, কারণ এই জায়গায় আজকে পাইলট গ্রুপ আসবে এবং তাদেরকে চেক আপ করা হবে। আর আমাদেরকে এখানে জানানো হয়েছে এয়ারলাইনকে মিস্টার গুই পরিচালনা করে। তাছাড়া এই পুরো হসপিটালও তার। লিলির বান্ধবী মিনিকে দেখানো হয়েছে কিনা মেকআপ করছিল যাতে সে একজন পাইলটকে পটাতে পারে। তারপর আমরা দেখতে পাই সেই জায়গায় সব পাইলটেরা চলে এসেছিল। তাকে দেখা মাত্রই লিলি তার চেহারা লুকাতে শুরু করে, কিন্তু লিও সেখানে তাকে দেখে ফেলে। হান তাকে বলতে শুরু করে মনে হচ্ছে সে তোমাকে অনেক বেশি ঘৃণা করে, কারণ তোমাকে দেখা মাত্রই সে তার চেহারা লুকিয়ে ফেলেছে। মিনি তো সেখানে লিলিকে জিজ্ঞেস করে সে পাইলট তোমাকে এরকম ভাবে কেন দেখছে, দেখে তো এরকম মনে হচ্ছে তোমরা দুজনে একে অপরকে চিনো। কিন্তু লিলি তাকে নিষেধ করে দেয় আর তাকে চেক আপ করানোর জন্য সেখানে পাঠিয়ে দেয়। কিন্তু লিও তো সেই জায়গায় লিলিকে অ্যাপ্রোচ করার জন্য চলে যায় আর তাকে বলে আমাকে আপনাকেই চেক আপ করাতে হবে। কিন্তু লিলি তাকে বলতে শুরু করে আমাকে ক্ষমা করবেন, আমি এখন অনেক বেশি বিজি, আমার সহকর্মী এসে আপনাকে সাহায্য করবে এবং আপনার চেক আপ করাবে। কিন্তু লিও তাকে বলতে শুরু করে আমি আপনার জন্য অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আপনার কাজ শেষ না হয়। কিন্তু লিলি তো সেখান থেকে যেতে শুরু করে। লিও তার পেছনে পেছনে যায়। লিলি তাকে বলে কালকে সকালে তুমি আমাকে কি বলেছো ভুলে গেছো? তুমি তো বলেছিলে আমি আশা করছি আমাদের আর কখনোই দেখা হবে না। এখন তো কোইন্সিডেন্সলি আমাদের দেখা হয়ে গেছে, ভালো হবে তুমি যদি আমাকে ইগনোর করো। আর এখন এখানে এরকম নাটক করা বন্ধ করো যে আমরা একে অপরকে চিনি, না হলে আমার কলিগেরা আমাদেরকে সন্দেহ করবে। কিন্তু লিও তাকে সেখান থেকে যেতেই দিয়েছিল না আর তাকে বলে শুধুমাত্র আমারই দোষ ছিল না, তুমি আমাকে পারমিশন দিয়েছিলে তোমার কাছে আসার। লিলি তাকে বলে আমার কথা আমাকে ফিরিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এত মাথা না চালিয়ে এখান থেকে যাও। কিন্তু লিও তাকে ছাড়তেই চাচ্ছিল না, তখন সে নিজ দিয়ে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। এখানে আমরা জানতে পারি লিও এবং লিলির এটাই প্রথম দেখা ছিল না, তাদের এর আগেও একবার দেখা হয়েছিল। লিওর টুপি একবার পড়ে গিয়েছিল আর আমাদের নায়িকা তাকে সাহায্য করেছিল সেটা ওঠাতে। তারপর লিলি তো সেই জায়গায় লিওকে ইগনোর করে চলে গিয়েছিল, কিন্তু লিওর নজর তাকেই খুঁজছিল আর সে সব জায়গায় তাকে খুঁজতে শুরু করে। এক কথায় বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছিল। বর্তমানে আমাদেরকে লিলিকে দেখানো হয় তার মা তাকে কল করেছিল আর তার উপর চিল্লাচ্ছিল আর বলছিল কেন তুমি তোমার বোনকে সাহায্য করতে রাজি হচ্ছ না। লিলি তাকে বলে আমি তাকে নিষেধ করে দিয়েছি আর তার সাথে সব সম্পর্ক ছিন্ন করে আমি চলে এসেছি, আর আপনি যদি এখন আমাকে জোরাজুরি করেন তাহলে আপনার সাথে আমাকে সম্পর্ক ছিন্ন করতে হবে। তার মা তাকে বলে তোমার তো পরিবারের একদমই মূল্য নেই, তুমি জানো ডেইজি যদি বাচ্চা জন্ম দিতে না পারে তাহলে তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিয়ে দিবে। এই কারণে ডেইজি কখনোই কাউকে তার চেহারা দেখাতে পারবে না। আর তুমি এখানে আছো যে কিনা তাকে সাহায্য করার জন্য একদমই রাজি হচ্ছ না। সে শুধুমাত্র 9 মাসের জন্য তোমার বেলিকে ধার নিতে চাচ্ছে। লিলি তাকে বলে একজন মা হয়ে আপনি কিভাবে এসব কথাবার্তা বলতে পারেন, আর আপনি এত
সহজভাবে বলে দিচ্ছেন সে আমার বেলিকে ব্রো করতে চাচ্ছে, আর আমি কেনই বা সে লোকের সাথে নাইট স্পেন্ড করবো যার সাথে আমার কোনো সম্পর্কই নেই। আপনাদের এত সমস্যা হলে ডাক্তারের কাছে চলে আসতে পারেন, এখানে অনেক গাইনি ডাক্তার আছে আর অনেক ধরনের অপশন পাবেন আপনারা। মিনি তার সব কথাই শুনতে পায় আর সে তখন লিলিকে বলে, আমার মনে হচ্ছে না তোমার মা এত তাড়াতাড়ি তোমার পিছু ছাড়বে, তাই এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ, তাড়াতাড়ি করে একটা বিয়ে বানিয়ে নাও আর বিয়ে করে নাও। এ কথা বলে সে তখন লিলিকে মিসেস লি এর কাছে নিয়ে যায়। আসলে হসপিটাল তাদেরই আর তারা এই হসপিটাল পরিচালনা করে। মিনি সেই জায়গায় মিসেস লিকে বলে, আপনি একটা সুন্দরী মেয়ের কথা বলছিলেন, সেই সুন্দরী মেয়েটা হচ্ছে লিলি। লিলি তার বান্ধবীকে থামাতে শুরু করে, তখন সে বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, একবার মিসেস লি তোমাকে দেখেছিল আর সে চায় তুমি তার নাতির সাথে দেখা করো। মিসেস লি তাকে বলে, তুমি একবার আমার নাতির সাথে দেখা করে নাও, তারপর যে ডিসিশন তুমি নিবে সেটাই হবে, তুমি যদি মানা করো তাহলে আমি তোমাকে আর ফোর্স করবো না। মিনিও তখন সেখানে মিসেস লিয়ের গ্র্যান্ডসনের সাথে তার ডেট ফিক্স করে দেয়। গ্র্যান্ডমা তো সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর লিলি সেই জায়গায় মিনিকে বলতে শুরু করে, তুমি জানো তারা অনেক বেশি বড় লোক, আমাদের ব্যাকগ্রাউন্ড কখনই সেম না। মিনি তাকে বলে, আমরা এখন এই শতকে আছি, তাই এসব চিন্তা ভাবনা একদমই বাদ দাও, এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে এখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো। গ্র্যান্ডমা তো সেই জায়গায় লিলির ফটো ক্লিক করতে শুরু করে। অন্যদিকে আমাদেরকে লিওকে দেখানো হয়, সে তো সাইন অফ করেছিল, তখনই তার কাছে মিসেস লিয়ের কল আসে। আসলে সে তার গ্র্যান্ডমা ছিল। লিওকে তার গ্র্যান্ডমা বলতে শুরু করে, আজকে দুপুরে আমি তোমার জন্য আরেকটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছি আর এটাই তোমার ফাইনাল ব্লাইন্ড ডেট হবে, তাই তোমাকে এই ডেটে যেতেই হবে। লিও তাকে বলে, ফাইনাল মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন, আপনি কি চান আমি সেই মেয়েকে বিয়ে করে নেই? কিন্তু আমি আপনাকে আগেই বলে দিই, এর আগেও আপনি আমাকে আরেকটা ব্লাইন্ড ডেটে পাঠিয়েছিলেন আর আপনি নিজেও জানেন সেই মেয়েটা কেমন পড়েছিল, তাই আমি আপনার সামনে তাকে রিজেক্ট করেছিলাম আর এখন আমি কোনো ব্লাইন্ড ডেটেই যেতে চাচ্ছি না। গ্র্যান্ডমা তাকে বলে, দেখো আগের বার আমার ভুল হয়ে গিয়েছিল, কিন্তু এবার আমি সেই মেয়েটাকে চুজ করেছি, সে অনেক বেশি ইনোসেন্ট আর বিউটিফুল, আর যদি পার্সোনালি আমি তার ব্যাপারে বলতে চাই, তার পার্সোনালিটি অনেক বেশি ইউনিক। তুমি যদি একবার তার সাথে দেখা করে কথা বলা শুরু করো তাহলে তুমিও তাকে পছন্দ করতে শুরু করবে। আর দেখো আমি তোমাকে ছবি পাঠিয়েছি। লিও তখন সেই ছবি দেখতে শুরু করে যেটার মধ্যে লিলি ছিল। লিলিকে দেখা মাত্রই তখন সে রাজি হয়ে যায়। গ্র্যান্ডমা তাকে জিজ্ঞেস করে, এত তাড়াতাড়ি তুমি রাজি হয়ে গেলে, তুমি আবার এখানে আমাকে ধোকা দিবে না তো? লিও তাকে বলে, না, আপনি যে জায়গায় আমাকে আসতে বলেছেন বিকালে আমি সেই জায়গায় পৌঁছে যাব। তারপর আমাদের বিকালের দৃশ্য দেখানো হয়। লিও যখন লিলিকে দেখতে পায় তখন তো সে অনেক বেশি খুশি হয়, কিন্তু আমাদের নায়িকা যখন তাকে দেখে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট হয়, কারণ সে আবারও সে মানুষের সাথে দেখা করে ফেলেছে যে মানুষটা তাকে দেখতে চায় না। গ্র্যান্ডমা সেখানে লিওর পরিচয় দিতে শুরু করে। লিও সেখানে লিলিকে বলে, তোমার সাথে আবারও দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো। গ্র্যান্ডমা তার এই কথা শুনেই বুঝতে পারে তারা দুজনে একে অপরকে আগে থেকেই চিনে, আর কেনই বা তার নাতি ছবি দেখার সাথে সাথেই ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে গিয়েছিল। গ্র্যান্ডমা তাই তাদের দুজনকে একা রেখে সেখান থেকে যেতে শুরু করে যাতে তারা দুজনেই কথাবার্তা বলতে পারে। কিন্তু গ্র্যান্ডমা যাওয়ার আগে লিওকে কানে কানে বলতে শুরু করে, এবার সবকিছু ফিক্স করে তারপরই আসবে, খালি হাতে বাড়িতে আসবে না। গ্র্যান্ডমার যাওয়ার পর লিলি সেখানে বলে, তোমার সিচুয়েশন আমি বুঝতে পারছি, আমি গ্র্যান্ডমাকে এক্সপ্লেন করে দিব যে আমরা দুজনে একে অপরের জন্য ঠিক না। লিও তাকে বলে, তোমার কেন এরকম মনে হলো আমরা একে অপরের জন্য ঠিক না? তাছাড়া সে রাতে আমাদের মধ্যে যা যা হয়েছিল সেটা যথেষ্ট ছিল একে অপরকে জানার জন্য, আর আমার দিক দিয়ে বলতে গেলে আমরা দুজনে একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। লিলি সেখানে বলতে শুরু করে, তুমি আমাকে কথার চালিয়ে পেঁচিয়েও না, তোমার আমাকে সবকিছু বলে একেবারে কনফিউজ করার কোনো দরকার নেই। আমি গ্র্যান্ডমাকে বলে দিব আমরা একে অপরের জন্য একেবারে পারফেক্ট না, আর আমি বুঝতে পারছি তুমি এই সব কিছু কেন বলছো, যাতে গ্র্যান্ডমা তোমাকে না বকে। আমি তাকে খুব ভালোভাবে বুঝিয়ে সবকিছু বলে দিব আর বলবো আমি তোমাকে রিজেক্ট করছি। এ কথা বলে সে তখন উঠে যেতে শুরু করে, কিন্তু লিও তাকে থামায় আর বলে, তুমি আমাকে ভুল বুঝছো, আমাদের এখন একে অপরকে বিয়ে করে নেওয়া উচিত। তাছাড়া দেখো আমাদের বয়স কত, আর আমি জানি তোমার কোনো বয়ফ্রেন্ডও নেই। লিলি তাকে বলে, যদি থাকেও আমি এখন বিয়ে করতে চাই না। লিও তাকে বোঝাতে শুরু করে, আজকে যদি তুমি আমাকে রিজেক্ট করে চলে যাও তারপরও গ্র্যান্ডমা মানবে না, তারপর সে আরো ব্লাইন্ডেড আমার জন্য ফিক্স করবে। আর এতদিন যত মানুষের সাথে আমি ব্লাইন্ডেড আসি না কেন, সব থেকে বেশি ভালো আমার তোমাকেই লেগেছে, মানে আমি তোমাকে ডিসলাইক করি না, তাই আমি তোমাকেই বিয়ে করতে চাচ্ছি, যাতে আমার পরিবারও আমাকে কোনো প্রেশার দিতে না পারে। লিলিও তখন ভাবতে শুরু করে, তার বান্ধবী মিনি তাকে বলেছিল, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড থাকে বা তুমি বিয়ে করে নাও তাহলে তোমার মাও তোমাকে ফোর্স করতে পারবে না তোমার বোনের বাচ্চা ক্যারি করার জন্য। আর তার মা তাকে জোর করার চেষ্টা করলেও সে লিওকে তার পাশে পাবে। তাই সে মনে মনে ভাবতে শুরু করে সে কি হ্যাঁ বলবে নাকি না বলবে। লিলি তাই লিওকে টাইমিং এর ব্যাপারে জিজ্ঞেস করছিল, কারণ সে তো একজন পাইলট ছিল। লিও তাকে বলে সে মাসে 3 দিন বাড়িতেই থাকে। লিলি তাকে বলে, এত কম দিন? লিও তাকে বলে, কেন, তোমার কি কোনো সমস্যা? যদি তোমার সমস্যা থেকে থাকে আমি তোমার জন্য সবকিছু অ্যাডজাস্টমেন্ট করতে পারবো, চাইলে আমি আরো কিছুদিন অপেক্ষা করতে পারবো। লিলি তাকে বলে, না, সে 3 দিন না আসলেও কোনো সমস্যা হবে না। লিও তাকে বলে, তুমি অনেক বেশি মজা করতে পারো, চলো আমরা গভীরভাবে একে অপরের সাথে সবকিছু ডিসকাস করে নেই।
লিলি সেখানে তাকে তার কাজের ব্যাপারে বলছিল আর বলে তাদের বিয়ে হলে তারা দুজনে একসাথেই থাকবে। লিও তাকে বলে কিছুদিন হয়েছে সে এই জায়গায় একটা বাড়ি কিনেছে, যে বাড়িটা অনেক বেশি ছোট, যেটা 1200 বর্গ কিলোমিটার। তার কথা শোনার পর তো লিলি অনেক বেশি শকড হয় আর মনে মনে ভাবে যদি এত ছোট বাড়ি আমার থাকতো। মানে বাড়িটা আসলে অনেক বেশি বড় ছিল, কিন্তু লিওর কাছে সেই বাড়িটা ছোট লাগছিল। লিলি তাকে বলে আমরা বিয়ে তো করে নিব, কিন্তু তুমি এত বেশি বড় লোক, আমার কোনো আত্মীয় স্বজনকে বলতে পারবে না? তাছাড়া আমি চাই না আমাদের বিয়ের ব্যাপারে অন্য কেউ জানতে পারুক। লিও তাকে বলে কিন্তু সবাই যদি এরা জানতে পারে সবাই তোমার উপর গর্ব করবে, আর সবাই বলবে তোমার কাছে অনেক বড় লোক একজন হাজবেন্ড আছে, কিন্তু তুমি আমার ব্যাপারে লুকাতে চাচ্ছ। লিলি তাকে বলে আমি সবাইকে বলবো আমার হাজবেন্ড একজন নর্মাল ক্যাপ্টেন আর তার স্যালারিও অ্যাভারেজ। আসলে যারা যারা আমাকে জানে তারা অতটাও বড় লোক না, সাধারণ মানুষ, কিন্তু তোমার ব্যাপারে যদি তারা জানতে পারে তাহলে তোমার পেছনেই পড়ে থাকবে। আর হতেও পারে তুমি এত বেশি বড় লোক তাই তারা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। লিও তাকে বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু সিকিউরিটি হিসেবে সেই বাড়িটা আমি তোমার নামে করে দিব। লিলি তাকে বলে এরকম করার দরকার নেই, যাই হোক আগে গিয়ে তো আমাদের ডিভোর্স নিতে হবে, তাই একে অপরকে এত বেশি ট্রাস্ট করা একেবারেই ভালো হবে না। তার কথা শোনার পর তো লিও ভাবতে শুরু করে বিয়ের আগে সে ডিভোর্সের চিন্তা করছে, এখন তো মনে হচ্ছে তাকে পারসিও করা অনেক বেশি কঠিন হবে। লিও বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু এ ব্যাপারে তুমি কি তোমার মাকে জানাবে? লিলি তাকে বলে একদমই না, আমার মা বা বোন কেউই এ ব্যাপারে জানতে পারবে না। আর তুমি এখানে যে ঘর কিনেছো সে ঘরের ব্যাপারে আমরা বলবো, সেটা আমরা রেন্টে নিয়েছি, আর সে রেন্টের টাকাও তুমি লোনের মাধ্যমে দিচ্ছ। লিও তাকে বলে মানুষ কখনো এত বোকা হবে না, কারণ যে বাড়ি আমি বাই করেছি সেটা গু পরিবার বানিয়েছে, আর তুমি তো জানোই গু পরিবার কোনো কিছু বানালে সেটার দাম কত বেশি পড়ে, তাই এসব কথা কেউ বিশ্বাসই করতে পারবে না। সে যখন মিলিয়ন মিলিয়ন টাকার কথা বলে সেই জায়গায় তো লিলি অনেক বেশি শকড ছিল। লিলি তখন লিওকে জিজ্ঞেস করে তুমি জানো আমি কত টাকা স্যালারি পাই? লিও তাকে বলে সেটা আমি অবশ্যই জানি, কারণ আমার পরিবার তোমাদের সে হসপিটালকে পরিচালনা করে, তাই সে তার স্যালারি বলতে শুরু করে। লিলি তখন তার উপর চিল্লাতে শুরু করে আর বলে সে দিনরাত পরিশ্রম করার পর শুধুমাত্র এতগুলো টাকাই স্যালারি পায়। লিও তাকে বলতে শুরু করে তুমি একদমই চিন্তা করো না, আমি এখনই যাবো, তাদের সাথে কথা বলবো, তোমার স্যালারি একদমই বেড়ে যাবে। কিন্তু লিলি সেখানে তাকে মানা করে দেয়। লিও তাকে বলে আমি তোমার হাজব্যান্ড হব, তাই তুমি এতটুকু তো সুবিধা নিতেই পারো। লিলি তাকে বলে আমি এত কিছু চাই না, কারণ ভবিষ্যতে কি আমাদের তো ডিভোর্সই নিতে হবে, তাছাড়া আমার কলিগারা যদি কেউ জানতে পারে আমি এরকম ভাবে প্রমোশন পেয়েছি এটা তাদের সাথে অনেক বেশি আনফেয়ার হবে, আর তারপর ডিভোর্সের পর সবাই আমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলে বেড়াবে, আর সবাই বলবে ধনী লিও আমাকে রিজেক্ট করে দিয়েছে, আমাকে এরকম ভাবে ছেড়ে দিয়েছে, তাই আমি এই সব কিছু চক্করে একেবারেই পড়তে চাই না। লিও তাকে বলে সবকিছু ঠিক আছে, কিন্তু আমার একটাই কন্ডিশন, তুমি বারবার ডিভোর্সের কথা বলতে পারবে না। লিলি তাকে বলে হ্যাঁ আমার কাছে একটা কন্ডিশন আছে, তুমি তোমার আইডেন্টিটি কাউকে বলবে না। লিও সেখানে রাজি হয়ে যায়, কিন্তু মনে মনে ভাবছিল মনে হচ্ছে লিলি আমাকে অনেক বেশি ঘৃণা করে। তারপরে সিনে আমরা দেখতে পাই লিও লিলির কাছে গিয়েছিল আর বলছিল তুমি যদি ফ্রি থাকো আজকে গিয়ে আমরা ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসবো। লিলি তাকে বলে আরে আমরা তো এখন পর্যন্ত কন্ট্রাক্টই সাইন করিনি। লিও তাকে বলে তুমি কোন কন্ট্রাক্টের কথা বলছো? লিলি তাকে বলে আমাদের একে অপরের সিকিউরিটির জন্য আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে, সেখানে যে সব নিয়ম কানুন থাকবে আমরা দুজনেই এগ্রি করব আর মেনে চলবো, তাই বিয়ে করার আগে তো আমাদের একটা কন্ট্রাক্ট সাইন করতেই হবে। একথা বলে সে চলে যায়। লিও তো ভাবতে শুরু করে কি জানি কি পাপ করেছিলাম সৃষ্টিকর্তা আমাকে এত শাস্তি দিচ্ছে। লিও তারপর লয়ারকে কল করে সবকিছু ঠিকঠাক করতে বলছিল, এগ্রিমেন্ট বানাতে বলছিল। তারপরে সিনে আমাদেরকে লিলিকে দেখানো হয় সে একটা পেশেন্টের চেক আপ করছিল, তখনই সেই জায়গায় লিও চলে আসে। তখন লিলি তাকে সেখান থেকে চলে যেতে বলছিল। লিও তাকে বলে আমি এগ্রিমেন্ট রেডি করে ফেলেছি, তুমি একবার চেক করে নাও। লিলি তাকে বলে আমি পেশেন্টের চেক আপ করছি, তুমি আমাকে বলো আমি শুনছি। লিও তাকে বলতে শুরু করে তুমি 3 মিলিয়ন টাকা কম্পেনসেশন ছাড়াও একটা বড় গাড়িও পাবে। একথা শোনার পর তো লিলি এবং পেশেন্ট তারা দুজনে অনেক বেশি অবাক হয়ে যায়। লিও তাকে বলে কেন কম হয়ে গেছে? লিলি তাকে বলে না বেশি হয়ে গেছে, কিন্তু তুমি যদি নিজের ইচ্ছে আমাকে দিতে চাও তাহলে আমি রাজি, কোনো প্রবলেম নেই। লিলি সেখানে পেশেন্টকে বলছিল তার চোখ দেখাতে, তখন লিও তার সামনে চলে আসে আর তার চোখ দেখাতে শুরু করে। লিলি তাকে বলে আমি তোমাকে নয় পেশেন্টকে বলছি। তাছাড়া লিলি তো সেই জায়গায় পেশেন্টকে অনেক ধরনের প্রশ্ন করেছিল, কিন্তু লিও সবকিছুর অ্যান্সার দিচ্ছিল। তারপর লিও সেখানে লিলিকে বলছিল তাদের কন্ট্রাক্ট ম্যারেজ 3 বছর পর্যন্ত থাকবে। লিলি তাকে বলে এত লম্বা সময়? লিও তাকে বলে কেন তুমি আজকে বিয়ে করে কালকে সকালেই ডিভোর্স নিয়ে নিতে চাচ্ছ? লিলি তাকে বলে এরকমটা না, কিন্তু 3 বছর একজন মানুষের সাথে থাকা অনেক বেশি কষ্টকর হতে পারে। লিও তাকে বলে তুমি আমার সাথে 4 দিন স্পেন্ড করে দেখো, তারপর তুমি 3 বছর কেন 30 বছর আমার সাথে থাকার জন্য রাজি হয়ে যাবে। লিলি তার কথা মজা মনে করে হাসতে শুরু করে। লিলি তার পেশেন্টকে প্রেসক্রিপশন লিখে দেয় আর সে কন্ট্রাক্ট পেপারেও সাইন করে ফেলে। লিও তাকে হ্যাপি ওয়েডিং উইশ করে সেখান থেকে চলে যায়। তারপরে সিনে আমরা তাদের দুজনকে একসাথে দেখতে পাই। তারা দুজনে তো সার্টিফিকেটও নিয়ে নিয়েছিল। লিও তো সেখানে লিলির কাছ থেকে সার্টিফিকেট
সার্টিফিকেট নেয় আর তাদের দুজনের ছবি তুলে পুরো ফ্রেন্ড সার্কেলের মধ্যে পাঠিয়ে দেয়। লিলি তাকে বলে তোমার মনে হয় না এই কারণে সবাই তোমার প্রতি জেলাস হবে? লিও তাকে বলে তুমি জানো না, আগে আমি সবার প্রতি জেলাস ফিল করতাম, এবার সবাই দেখে আমাকে জেলাস ফিল করবে। লিও তারপর তার গ্র্যান্ডমাকেও বিয়ের সার্টিফিকেটের ছবি পাঠিয়ে দেয়। লিলিও সেখানে খুশি ছিল, কিন্তু সে বিশ্বাসই করতে পারছিল না সে সত্যি সত্যি বিয়ে করে নিয়েছে, তাও আবার এত হ্যান্ডসাম একজন পাইলটকে, যে কিনা এত বেশি হ্যান্ডসাম আর রিচ। লিওকে তার গ্র্যান্ডমা কল করে আর বলে তুমি তো এবার সীমা অতিক্রম করে ফেলেছো, এডিট করা ফটো আমাকে পাঠিয়েছো। লিও তার গ্র্যান্ডমাকে বলতে শুরু করে সে আর লিলি বিয়ে করে নিয়েছে আর সেটা কোনো এডিটেড ছবি না, আমি আর লিলি একে অপরের সাথে লাইসেন্স নিয়ে নিয়েছি। গ্র্যান্ডমা তখন খুশি হয়ে যায়, তাকে আর লিলিকে লাঞ্চের জন্য ডাকে। লিও তার গ্র্যান্ডমাকে বলে আমার তো মনে হচ্ছে না সে আসতে পারবে, তার তো হসপিটালেও কাজ আছে। লিলি তাকে বলে আমার কাছে সময় আছে, আমরা গিয়ে তার সাথে দেখা করতে পারবো। তখন লিও তার গ্র্যান্ডমাকে বলে তার আসছে, তারপর আমরা দেখতে পাই তারা দুজনেই সে বাড়িতে চলে গিয়েছিল। গ্র্যান্ডমা তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে লিলিকে বলে তোমাকে দেখা মাত্রই আমি বুঝতে পেরেছিলাম তুমি আমার নাতি বউ হবে। আর সে তো খুশি হয়ে আনলিমিটেড কার্ড লিলিকে দিতে শুরু করে, কিন্তু লিলি সেটা নিতে চাচ্ছিল না। গ্র্যান্ডমা তখন বলে মনে হচ্ছে সে এখন আমাকে পরিবার মানতে পারেনি, আর আসলে কি তোমাদের বিয়ে সত্য নাকি মিথ্যা? লিও তখন লিলিকে বলে সে তোমাকে এত ভালোবেসে দিচ্ছে, তুমি সেটা রেখে দাও। লিও তার গ্র্যান্ডমাকে বলে সে কোনো কিছু অ্যাকসেপ্ট করতে চায় না, কিন্তু সে আমাদের সবাইকে পরিবারই ভাবে। লিলিও তখন সেটা অ্যাকসেপ্ট করে নেয়। অন্যদিকে আমরা দেখতে পাই লিওর মা চিল্লাতে চিল্লাতে সেখানে আসে আর তার ছেলেকে বলছিল বিয়ে করা কোনো বাচ্চার খেলা না, তুমি বিয়ের সার্টিফিকেট নেওয়ার আগে একবার আমাদের সাথে ডিসকাসও করনি। গ্র্যান্ডমা তো লিওর মায়ের উপর চিল্লাতে শুরু করে আর বলে তুমি কেন এত বেশি চিল্লাচিল্লি করছো, দেখছো না লিলি প্রথমবার আমাদের এই বাড়িতে এসেছে, আর তুমি যদি এরকম ভাবে চিল্লাচিল্লি করো তাহলে তো সে ভয় পেয়ে যাবে। আর গ্র্যান্ডমাও সেখানে লিলিকে বলতে শুরু করে লিও বা লিওর মা কেউ যদি তোমাকে জ্বালাতন করে আমাকে বলবে, আমি তাদেরকে ছাড়বো না। লিওর মা সেখানে বলে আমার লিলিকে নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা তোমার গাধা ছেলের জন্য, সে বিয়ে করবে, বিয়ের সার্টিফিকেট নিবে, কোনো কিছুই আমাদের সাথে ডিসকাস করেনি, একবার অন্তত আমাদের সবকিছু বলা উচিত ছিল। লিও তার মাকে বলতে শুরু করে মা তোমারও তো বয়ফ্রেন্ড আছে, কিন্তু তুমি তার সাথে কখনোই আমাকে দেখা করাওনি আর আমাকে তার ব্যাপারে বলো উনি। গ্র্যান্ডমা সেখানে লিলিকে বলতে শুরু করে তুমি তোমার শাশুড়িকে একেবারে জাজ করো না, কারণ লিওর বাবা তাকে চিট করেছিল তাই সে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর বর্তমানে সে একজন বয়ফ্রেন্ডকেও খুঁজে নিয়েছে, তাই আশা করছি তুমি তাকে জাজ করবে না। লিলি তাকে বলে তার জীবন তার ইচ্ছে, তার জীবনে দখল দেওয়ার মতো আমি কেউই না। লিওর মা তো সেখানে বলতে শুরু করে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না, এত বছর ধরে আমি তোমাকে বিয়ের কথা বলছি, তুমি তো একেবারেই রাজি হচ্ছিলে না, কিন্তু এখন হঠাৎ করে এত তাড়াতাড়ি বিয়ে করে নিলে, এখানে আবার লিলি গর্ভবতী নয় তো? কথা শোনার পর তো গ্র্যান্ডমা অনেক বেশি খুশি হয়ে যায়। লিও তার গ্র্যান্ডমাকে বলে মা এই প্রশ্ন তাকে জিজ্ঞেস করছে, মা বলছে না, তাই আপনি আগে থেকে এত বেশি খুশি হবেন না, আমাদের দেখা হয়েছে মাত্র 1 সপ্তাহই হয়েছে আর এখনই আপনারা আমাদের ওপর প্রেশার দেওয়া শুরু করে দিয়েছেন। গ্র্যান্ডমা সেখানে তাদেরকে বলতে শুরু করে আমরা লিলিকে একেবারে প্রেশার দিব না, এটা তোমাদের চয়েস। লিলির শাশুড়িও তাকে বলতে শুরু করে এ ব্যাপারে আমিও তোমাদেরকে একেবারে জোরাজোরি করব না। তারপর আমরা দেখতে পাই তারা সবাই মিলে খাবার খাওয়ার জন্য বসেছিল। গ্র্যান্ডমা এবং লিলির শাশুড়ি তারা দুজনে তো লিলিকে অনেকগুলো খাবার দিচ্ছিল। হঠাৎ করে লিওর মা নোটিস করে তার হাতে কোনো রিং নেই আর সে লিলিকে বলে তোমার হাতে কোনো রিং নেই, তোমাকে কি সে কোনো প্রমিস রিংও কিনে দেয়নি? লিওর মা তো সেখানে লিওর ওপর চিল্লাতে শুরু করে। লিলি তাকে বলে আমার আর লিওর বিয়ে অনেক তাড়াহুড়ো করে হয়ে গিয়েছিল, কিন্তু হসপিটালের পাশে থাকা যে বাড়িটা ছিল সে আমার নামে করে দিয়েছে। লিওর মা তো তারপরও চিল্লাতে শুরু করে আর বলে সে শুধুমাত্র একটা বাড়ি তোমাকে দিয়েছে, কিন্তু তুমি একদমই টেনশন করো না, সে তোমাকে শুধুমাত্র একটা ফ্ল্যাট দিয়েছে, কিন্তু সে জায়গার আশেপাশে আমাদের অনেকগুলো বিল্ডিং হতে চলেছে, আমি তোমাকে পুরো বিল্ডিংই দিয়ে দিব যেটার মধ্যে অনেকগুলো ফ্ল্যাট আছে। লিলি তো অবাক হয়ে ভাবতে শুরু করে তার এরকম ভাবে কথা বলছে যেমন টাকা পানি। গ্র্যান্ডমা সেখানে তার মেয়েকে বলতে শুরু করে এখন তুমি বলো, প্রথমবার সে তোমার সাথে দেখা করতে এসেছে, তুমি তোমার পুত্রবধূকে উপহার হিসেবে কি দিবে? তাই সে তখন তাকে অনলাইনে 50 মিলিয়ন টাকা ট্রান্সফার করে দেয় আর সে লিলিকে বলতে শুরু করে এতটুকু দিয়ে এখন কাজ চালিয়ে নাও, তারপর আমি তোমাকে প্রত্যেকদিন অনেক নতুন নতুন উপহার দিব। লিও সেখানে তার গোল্ডেন কার্ড তাকে দিতে শুরু করে। আমাদের নায়িকা ভাবছিল এরকম টাকা যদি রোজই আমার পকেটে ঢুকতে থাকে তাহলে কেন আমি ডিভোর্স নিব। তারপর সে মনে মনে নিজেকে বোঝায় আর বলে টাকা অনেক খারাপ একটা জিনিস, এটার কারণে আমি নিজেকে ফাঁসাতে পারি না। তারপর তারা যখন বাইরে ছিল লিও লিলিকে বলছিল আমরা এখন তোমার মায়ের সাথে দেখা করে আসি, অন্তত তোমার মায়ের সাথে, কিন্তু লিলি তাকে মানা করে দেয় আর বলে আমার মা একদমই তোমার মায়ের মতো না, মানে সে একেবারে মায়ের মতো ব্যবহারই করে না, আমার মা কখনোই আমাকে মূল্য দেয় না আর আমাকে একেবারেই গুরুত্ব দেয় না, তার মা কখনোই তার প্রতি দয়ালু হয় না, তার যত্ন করে না, আর সে তাকে সব ঘটনা খুলে বলে আর বলে তার বোন বন্ধা, তাই তার মা চায় সে যাতে তার দুলা ভাইয়ের সাথে নাইট স্পেন্ড করে আর গর্ভবতী হয়ে যায়।
প্রথমত আমি ভেবেছিলাম এই সব কিছু শুধুমাত্র আমার বোনই চায়, কিন্তু আমি জানতে পারি আমার মাও এসবে রাজি। তাই এই সব কিছুর কারণে আমি আমার বোন এবং মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলেছি। লিও তাকে বলে এসব পাস্ট মেমোরি ভেবে তুমি ভুলে যাও, এই সব কিছুকে তুমি একটা খারাপ স্বপ্ন ভেবে একেবারেই মন থেকে মুছে দাও। লিলি তো সেখানে লিওকে ধন্যবাদ জানাতে শুরু করে, কারণ এত বছরে প্রথমবার সে পরিবারের ভালোবাসা অনুভব করেছে। লিওর পরিবার আজকে তাকে যে ভালোবাসা দেখিয়েছে সে তার মায়ের কাছ থেকে এত ভালোবাসা কখনোই পায়নি। লিও তাকে বলে এটা শুধুমাত্র শুরু, তুমি আমার পরিবারের ব্যাপারে কোনো কিছুই ভালোভাবে জানো না, আস্তে আস্তে জেনে যাবে। আর তাকে বলে এখন আমাদের নতুন ঘরে যাওয়ার সময় হয়ে গেছে। তারপর তারা দুজনে একে অপরের বাড়িতে চলে আসে। লিলি তো বাড়ির ভেতরে এসে তাকে বলতে শুরু করে বাড়িটা তো অনেক বেশি বড়, কিন্তু বিছানা তো একটা, আমি কোথায় ঘুমাবো? লিও তাকে বলে তোমার কি মনে হয় না আমরা এখন স্বামী স্ত্রী? তাহলে আমাদের দ্বিতীয় বিছানার কি দরকার? তাছাড়া এই বিছানাটা যথেষ্ট বড়, আমরা দুজনে সুন্দরভাবে এটার মধ্যে ফিট হতে পারবো। লিলি তার কথা শোনার পর তো স্মাইল করতে শুরু করে। লিও তখন হঠাৎ করে তাকে কোলে তুলে নেয়। লিও তাকে কোলে করে বলতে শুরু করে আজকে রাতে তার ফ্লাইট আছে, তাই সে তার বিয়ের রাত এখনই উদযাপন করতে চায়। আর সে তাকে একটা জায়গায় শুয়ে কিস করতে শুরু করে, কিন্তু লিলি তাকে দূরে সরিয়ে দেয়। কারণ তারা দুজনে এখন একটা কন্ট্রাক্ট ম্যারেজের মধ্যে আছে, আর এখন তারা অনেক বেশি গভীর হয়ে যাচ্ছে, কারণ এখন তারা একে অপরের প্রতি অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে। তারপরে সিনে আমাদের আবারও ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, যেদিন তারা দুজনে একে অপরের সাথে ধাক্কা খেয়েছিল। প্রথমে তো আমরা বুঝতেই পেরেছিলাম লিও যখন তাকে প্রথমবার দেখেছে তার লাভ এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছিল, কিন্তু আমরা লিলিকে দেখার পর এখন বুঝতে পারি তারও লাভ এট ফার্স্ট সাইট হয়ে গিয়েছিল। আর সে যতই ভান করুক না কেন সে তাকে নোটিস করেনি, কিন্তু সে সত্যিই তাকে নোটিস করেছিল। অন্যদিকে হান্ত লিওকে বলছিল তুমি তোমার বিয়ের রাতের মধ্যে ফ্লাইট অ্যাটেন্ড করার জন্য গিয়েছিলে, আমার ভাবিকে একদমই রেগে যায়নি? লিও তাকে বলে বিয়ের রাত তো সকালেও কাটানো যায়। সেখানে থাকা আশেপাশে সবাই তো লিওকে তার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, আর তারা তাকে জিজ্ঞেস করছিল কবে তারা ওয়েডিং করবে। লিও তখন তাদেরকে বলে তারা অলরেডি সার্টিফিকেট নিয়ে নিয়েছে। আমার ওয়াইফ আসলে ডাক্তার, আর সে সব কিছু প্রাইভেটই রাখতে চায়, তাই আমি সব কিছু প্রাইভেট রেখেছি। কারণ সে ডক্টর হওয়ার কারণে অনেক বেশি বিজি থাকে, আমি তাকে জ্বালাতন করতে চাই না, তাই এখন আমরা বড় করে ওয়েডিং রাখবো না। অন্যদিকে তখনই সেই জায়গায় নিয়া নামের একটা মেয়ে চলে আসে আর তাদেরকে বকে সেখান থেকে পাঠিয়ে দেয়। হান তো উঠে সেখান থেকে চলে যায়। লিও উঠে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু নিয়া তাকে থামায় আর বলে তোমার সাথে আমার কথা আছে। কিন্তু লিও তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না, চলে যাচ্ছিল, কিন্তু সে তাকে থামায় আর বলে বিয়ের ব্যাপারে আমি তোমাকে সাহায্য করতে পারি। লিও তাকে বলে অলরেডি আমি অনেক হ্যাপি একটা ম্যারেজ করে নিয়েছি, তাহলে তুমি এখন কি করবে? এখানে তুমি কি বা সাহায্য করতে পারো? নিয়া তাকে বলে তুমি জানো শুরু থেকে আমি তোমাকে পছন্দ করি, আর হতে পারে তোমার বিয়ে ফোর্স করে করানো হয়েছে, আর সেই মেয়েকে তুমি একদমই পছন্দ করো না, তাই সে সম্পর্ক কখনোই বেশি দিন টিকবে না। লিও তাকে ক্লিয়ার করে আর বলে শুরু থেকে আমি সেই মেয়েকে পছন্দ করতাম, আর এখন আমি তাকেই বিয়ে করেছি, আর ভবিষ্যতে শুধুমাত্র সেই মেয়েই হবে যাকে আমি অনেক বেশি কেয়ার করব, যত্ন করব আর ভালোবাসবো। তাই তোমার একদমই এসব ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো দরকার নেই। কথা বলে সে তখন সেখান থেকে চলে যায়, কিন্তু নিয়া তাকে আবারও থামানোর চেষ্টা করে আর বলে যখন আমি তোমাকে আমার ফিলিংসের ব্যাপারে বলেছিলাম তখন তো তুমি কোনো রিপ্লাই দাওনি, আর এ ব্যাপারে ভাবোনি। তখন সে বলে তুমি যখন আমাকে বলেছিলে আমি তোমাকে বলেছি আমি শুধুমাত্র তোমাকে আমার কলিগ গ্রুপেই দেখি, আর আমি তোমাকে কখনই আমার ফিউচার ওয়াইফ হিসেবে দেখতে পারবো না। আর পরবর্তীতে যদি তোমার কাছে এত বেশি সময় থাকে তাহলে নিজের কাজে মনোযোগ দাও, আমার কাজের মধ্যে দখল দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে আমরা দেখতে পাই তখনই তার কাছে জি নামের একজন ছেলে চলে আসে আর তাকে বলতে শুরু করে তোমাকে অনেক বেশি অভিনন্দন, কিন্তু কি জানি এই বিয়ে কয়দিন টিকবে। কথা শোনার পর তো হান তো আবার রেগে যায় আর তাকে কথা শোনাতে শুরু করে। যেহেতু সেখানে বলতে শুরু করে আমি তো লিওকে বলেছি তুমি কেন এত বেশি জ্বলছো, তোমার কথা শুনে তো এরকম মনে হচ্ছে লিও তোমার বোনকেই বিয়ে করেছে। তাছাড়া আমি তো ভেবেছিলাম আমার বোনকে লিও বিয়ে করবে, কারণ আমার বোন তাকে অনেক আগে থেকে পছন্দ করতো এবং তার জন্য অপেক্ষা করেছিল, কিন্তু কি বা করা যাবে, কিছু মানুষ ভালো জিনিসের মর্মতা বোঝে না। হানজিকে বলতে শুরু করে তোমার বোন নিজের ইচ্ছে তার জন্য ওয়েট করছিল, লিও তাকে বলেনি তার জন্য অপেক্ষা করতে, আর শুরু থেকে সে তোমার বোনকে বলে দিয়েছিল সে তাকে পছন্দ করে না, তাহলে তোমার বোনের এটা বোঝা উচিত ছিল জোর করে কোনো ছেলের মন পাওয়া যায় না। আর লিও যখন তোমার বোনকে একেবারেই পছন্দ করে না তাহলে সে কেন তোমার চালাক বোনকে বিয়ে করবে। তো রেগে মেগে তারপর সেখান থেকে চলে যায়। হান তো ভাবতে শুরু করে কি জানি কেন জানি আমার লিলিকে দেখলে আমার মায়ের মতো লাগে, তাকে একেবারেই আমার মায়ের মতো দেখতে লাগে। লিও তার কথা শুনে স্মাইল করতে শুরু করে।
হান তো সেখানে তার বোনের কথা ভাবছিল আর ভাবছিল কি জানি তার বোন জীবিত আছে কিনা মারা গেছে। তারপর আমরা লিওকে দেখতে পাই যে কিনা লিলির সাথে দেখা করার জন্য চলে গিয়েছিল, সাথে সে ফুলের বুকেটও নিয়ে গিয়েছিল। লিলি সেখানে তাকে জিজ্ঞেস করে এটা কি তুমি নিজে চুজ করেছো? লিও তাকে বলে না, হান আমাকে সাহায্য করেছে, কারণ আমি তো জানি না মেয়েদের কোন ফুল পছন্দ, আর এইসব জিনিস হান খুব ভালোভাবেই জানে। আস্তে আস্তে আমি তার কাছ থেকে শিখে নিব। লিলি তো সেখানে তাকে অ্যাপ্রিসিয়েট করতে শুরু করে। লিও তখন লিলিকে বলে আমার তো মনে হচ্ছে তুমি তোমার একটা ব্যাগ ভেতরে রেখে এসেছো। তখন তারা সেটা নেওয়ার জন্য দুজনেই ভেতরে চলে যায়। অন্যদিকে আমাদের হান এবং তার অ্যাডপ্টেড সিস্টার ন্যান্সিকে দেখানো হয়। ন্যান্সি তো সেখানে হানকে লিওর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করছিল, কারণ সে তো বিশ্বাসই করতে পারছিল না যে লিও বিয়ে করে ফেলেছে। কারণ ন্যান্সি তো সব সময় ভাবতো লিও এবং হান অনেক ভালো বন্ধু, তার একটা চান্স হতে পারে, এই সম্পর্কের কারণে হয়তো সে একটা চান্স পেতে পারতো তাকে বিয়ে করার। আর সে তো হানকে বলতে শুরু করে আমি তোমার আসল বোন না, হয়তো এই কারণে। হান তাকে বলে এটা কখনোই সম্ভব না, তুমি একটু বেশি ভাবছো, তুমি যদি আমার আসল বোনও হতে সে তোমাকে বিয়ে করতো না, তাই এসব কিছু ভাবা তুমি বন্ধ করো। সে যে মেয়েকে পছন্দ করতো তাকেই সে বিয়ে করেছে। হান তো সেখানে ভাবতে শুরু করে ন্যান্সি যখন ছোট ছিল সে ভাবতো সেই তার আসল বোন, কিন্তু বড় হওয়ার সাথে সাথেই সে বুঝতে পেরেছে এটা তার আসল বোন না। আর সে এখন বুঝতে পারে সে শুধুমাত্র তার দত্তক নেওয়া বোন। আগে সে অনেক দয়ালু এবং নরম স্বভাবের ছিল, কিন্তু সে এখন অনেক বেশি রুড হয়ে গেছে। সামান্য ভুলের কারণে সে সার্ভেন্টের সাথে অনেক খারাপ ব্যবহার করে, আর সে মাঝে মাঝে এত বেশি রেগে যায় সে সার্ভেন্টকে অনেক জোরে থাপ্পড়ও মারে। এক কথায় বলতে গেলে সে একেবারেই কোনো ভালো মেয়ে না, আর লিও একদম এরকম মেয়েদেরকে পছন্দ করে না। অন্যদিকে আমাদের হানের মাকে দেখানো হয়, তার মাথা অনেক বেশি ব্যথা করছিল। হান তাকে বলে আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। তার মা তাকে বলে তুমি একদমই চিন্তা করো না, আমি ন্যান্সিকে নিয়ে ডাক্তার কাছে চলে যাব। হানের প্যারেন্টস সেখানে হানকে জিজ্ঞেস করছিল লিও কার মেয়েকে বিয়ে করেছে, আমরা তো কোনো কিছুই জানি না। হান তখন তাদেরকে বলে তার আসল মা নেই, সে তার স্টেপ মায়ের কাছেই বড় হয়েছে, আর তাদের দুজনের অ্যাক্সিডেন্টালি দেখা হয়ে গিয়েছিল। তারপর গ্র্যান্ডমা তাকে তার জন্য ফিক্স করেছিল। তারপর লিও এবং লিলি একে অপরের সাথে দেখা করেছিল, তারা দুজনে রাজি ছিল, তাই তারা দুজনেই বিয়ে করে নিল। হানের প্যারেন্টসও লিওর বিয়ের কথা শুনে অনেক বেশি খুশি ছিল। আমরা দেখতে পাই ন্যান্সিকে একমাত্র যে কিনা একটুও খুশি না, আর সে তো মনে মনে অনেক বেশি রেগেছিল। হানের মা তাকে বলছিল মেয়েদের টাকা পয়সা কোনো ম্যাটার করে না, সব থেকে বেশি ম্যাটার করে মেয়েটা কি ভালো নাকি খারাপ। তাই তার ব্যাকগ্রাউন্ডের মধ্যে এত না চেয়ে দেখতে হবে মেয়েটা কি ভালো নাকি খারাপ, আর তার পার্সোনালিটি কেমন। অন্যদিকে আমরা বাড়িতে লিও এবং লিলিকে দেখতে পাই। লিও তো সেখানে বাচ্চাদের ব্যাপারে কথাবার্তা বলছিল। লিলি তাকে বলে তোমার কি মনে হচ্ছে না তুমি বাচ্চাদেরকে নিয়ে বেশি উতলা হয়ে যাচ্ছ? লিও তাকে বলে শুধুমাত্র এতটুকুই না, আমার যদি আগে তোমার সাথে দেখা হতো তোমাকে আমি আরো আগেই বিয়ে করে নিতাম। তারা তো সেখানে একে অপরকে দেখে স্মাইল করছিল আর কথাবার্তা বলছিল, আর তারা একে অপরের জীবনের ব্যাপারে একে অপরকে জানাচ্ছিল। লিওর কাছে কল আসে, তার বাড়ির সবাই তাদের দুজনকে ডাকছিল এবং বাড়িতে আসতে বলছিল। তাই লিও এবং লিলি বাড়িতে চলে যায়। তারা বিশেষ করে গ্র্যান্ডপার সাথে দেখা করার জন্য গিয়েছিল। আমরা সেখানে লিওর স্টেপ মাদারকে দেখতে পাই, যার সাথে মিলে তার বাবা তার মাকে চিট করেছিল। স্টেপ মাদার তো সেই জায়গায় লিলিকে একেবারে মানতে চাচ্ছিল না, আর বলছিল তাকে আমি কখনো এই বাড়ির পুত্রবধূ হিসেবে মেনে নিব না, কারণ সে এ বাড়ির পুত্রবধূ হওয়ার যোগ্যতা রাখে না। লিও তাকে বলে আপনাকে এই জায়গায় কেউ কোনো কিছু জিজ্ঞেস করেনি, আমার নিজের মা রাজি হয়ে গেছে, তাই আপনার কোনো অ্যাপ্রুভালের আমাদের দরকার নেই। স্টেপ মাদার তো সেখানে রেগে যায় আর বলতে শুরু করে তুমি তোমার মায়ের সাথে কিভাবে এরকম ভাবে কথা বলতে পারো। লিও তাকে বলে আমার জানা মতে আমার শুধুমাত্র একটা মাই আছে, আর আপনি শুধুমাত্র আমার আন্টি হন, আর আইনগত আপনি আমার মা হয়ে গেলে সত্যি সত্যি মা হয়ে যাবেন না, কারণ মা হতে হলে ইমোশন এবং ফিলিংসের দরকার। আন্টি সেখানে অনেক বেশি রেগে যায়। গ্র্যান্ডপা তখন সবাইকে থামায়, আর সে তখন লিওকে বলে কালকে তোমরা কোর্টে চলে যাবে আর ডিভোর্স নিয়ে আসবে, কালকে গিয়ে জমা দিলে 30 দিনের মধ্যে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। লিও তাকে বলে একদমই না, আমার পরিবারের সবাই অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে, তাছাড়া আমি আমার ওয়াইফের সাথে অনেক বেশি খুশি, তাই আমি এই বিয়ে একেবারেই ভাঙবো না। আন্টি বলতে শুরু করে তুমি যদি বিয়ে না ভাঙো তাহলে তোমার এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। লিও তখন বলে ভালোই হয়েছে, এ কথা আমার নিজে বলতে হয়নি, আপনি নিজে এ কথা বলে দিয়েছেন, আর আমি তো পেপার সবকিছু রেডি করে তারপরে এসেছি। আর সে তখন এগ্রিমেন্ট দিতে শুরু করে, যেটার মধ্যে লেখা ছিল সে এখন থেকে আর গু পরিবার থেকে বিলং করে না। আর লিও আগে সেখানে তার ফিঙ্গারপ্রিন্ট এবং সাইন করে দিয়েছিল। সেই জায়গায় লিলি তাকে থামাতে শুরু করে, কিন্তু লিও বলে আমার নিজের জন্য স্ট্যান্ড এক না একদিন তো নিতেই হতো। স্টেপ মাদার সেখানে বলতে শুরু করে আরেকবার ভেবে দেখো, তুমি গু পরিবার থেকে বের হয়ে যাওয়ার কথা বলছো, তুমি কি জানো তারপরে তোমার সাথে কি হবে? লিও তাকে বলে জানি না, কিন্তু অনেক ভালো একটা মানুষ হয়ে আমি দেখাবো, সাথে আপনার মতো খারতেরা আর নির্দয় আমি না হই। এ কথা বলে সে লিলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আন্টি তো সেই জায়গায় অনেক বেশি রেগে গিয়েছিল।
গ্র্যান্ডপা তাকে শান্ত হতে বলছিল। আন্টি বলে, দেখুন সে আমাকে কত অসম্মান করলো। তখন গ্র্যান্ডপা তাকে বলে, তুমি কি মা নাকি তার শত্রু? কোনো মা কখনই তার ছেলের সাথে এরকম ভাবে কথা বলতে পারে না। আমি জানি তুমি তার বায়োলজিক্যাল মাদার না, কিন্তু তুমি যদি তার সাথে মায়ের মতো ব্যবহার না করো তাহলে সে কখনোই তোমাকে মা বলে গণ্য করবে না। আর সেই স্টেপ মাদারকে সেখান থেকে চলে যেতে বলছিল আর বলছিল, যখন তোমার মাথা ঠান্ডা হবে তখন আসবে। তারপর আমরা দেখতে পাই গ্র্যান্ডপা তার বন্ধুকে কল করে এবং তার নাতনির সাথে তার নাতির সম্পর্ক জোড়ার কথা বলছিল। আসলে গ্র্যান্ডপা লিওকে এরকম একটা মেয়ের সাথে বিয়ে দিতে চাচ্ছিল যার ব্যাকগ্রাউন্ড অনেক বেশি বড় হবে এবং সে অনেক বড়লোক পরিবারের হবে, সেরকম ব্যাকগ্রাউন্ড তাদের গু পরিবারের। আর সে এরকম নাতি বউ চায় যে কিনা মেয়ে নয় ছেলে জন্ম দিবে। এক কথায় বলতে গেলে তার চিন্তাধারা একদমই ভালো নয়। অন্যদিকে লিলি লিওকে জিজ্ঞেস করছিল, এসব কারণে কি তোমার কোনো সমস্যা হবে না? লিও তাকে বলে, আমি তো সে প্রবলেমকেই পেছনে ফেলে চলে এসেছি, কারণ সে পরিবারে থাকা কোনো সমস্যা থেকে কম না। আর আমি এখন ছোট বাচ্চা না, তারা আমাকে ফোর্স করবে আর আমি তাদের কথাই শুনবো। আর বর্তমানে আমি যে পজিশনে আছি সে পজিশন আমি আমার নিজের যোগ্যতার মাধ্যমে অর্জন করেছি, তাই আমার তাদের নেগেটিভ কথাবার্তা শোনার কোনো দরকার নেই। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা তো হানের সাথে লাঞ্চ করার জন্য চলে গিয়েছিল। লিলি ওয়াশরুমে যাবে, তখনই তার সাথে তার দুলাভাইয়ের দেখা হয়ে যায় আর তাকে বলতে শুরু করে, সেদিন রাতে তো আমাদের মধ্যে কোনো কিছু হওয়া সম্ভব হয়নি, এখন আমরা শুরু করতে পারি। লিলি সেখানে তার উপর চিল্লাতে শুরু করে এবং তাকে সেখান থেকে চলে যেতে বলছিল, কিন্তু সে তাকে এক এক জায়গায় টাচ করতে শুরু করে। ততক্ষণে আমরা দেখতে পাই সেই জায়গায় লিও চলে এসেছিল। লিওকে দেখার পর লিলি অনেক বেশি শক্তিশালী হয়ে যায় আর তাকে বলে, তুমি কি এখান থেকে যাবে নাকি আমার হাজবেন্ডকে বলে আমি তোমার অনেক খারাপ একটা দশা করব? লিওকে দেখার পর সে আর কোনো কিছুই বলে না, এরকম বাহানা করে তার এখন কল আসছে আর সে যাওয়ার আগে বলে, তোমাদেরকে আমি ছাড়বো না। অন্যদিকে লিলিকে তার বান্ধবী মিনি টিজ করছিল, কারণ তার নতুন নতুন বিয়ে হয়েছে। লিলি তার কথা শুনে স্মাইল করতে শুরু করে আর বলে, তুমি আস্তে আস্তে বলো, না হলে সবাই জেনে যাবে। মিনি তাকে বলে, তুমি তো মেয়েদের স্বপ্নের জীবন বাঁচছো, আমার অনেক বেশি ইচ্ছে এই জায়গার কেউ আমার হাজবেন্ড হোক, যে দেখতে অনেক বেশি হ্যান্ডসাম হবে এবং অনেক বেশি বড়লোকও হবে, যাতে আমি অনেক ভালো একটা জীবন উপভোগ করতে পারি আর আমার কাজও করার দরকার না পড়ে। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে সত্যি এ জব আমি ছেড়ে দিতাম, আর না হলে আমি আমার স্যালারি এত বেশি বাড়িয়ে দিতাম, আমার কাজ করার দরকারই পড়তো না। লিলি তাকে বলে, তুমি তোমার জবের ব্যাপারে কিভাবে এরকম বলতে পারো? মিনি তাকে বলে, আমি তো মজা করেছিলাম, কারণ আমি আমার প্যাশনকে একেবারেই ছাড়তে পারবো না। তখনই আমরা দেখতে পাই সেই জায়গায় লিলির মা এবং ডেইজি চলে এসেছিল, কারণ যাও তাদেরকে গিয়ে বলে দিয়েছিল লিলির বিয়ের ব্যাপারে। তারা এসে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আমাদের পিছনে বিয়েও করে নিয়েছো আর আমাদের একবার জানাও নি, না হলে কি জানি না জানি আমাদের আর কি কি তুমি করে ফেলেছো। লিলিকে তার মা থাপ্পড় দিতেই যাচ্ছিল, কিন্তু লিলি তার হাত ধরে ফেলে। ডেইজি সেখানে বলতে শুরু করে, তোমার এত সাহস, তুমি মায়ের সাথে এরকম করছো? মা তো তোমারই মা, সে তোমাকে সেই জিনিসের শাস্তি দিচ্ছে যেটা তুমি করেছো। লিলি বলে, যদি এরকমই হয় তাহলে কত শাস্তি তোমার প্রাপ্য তুমি ভেবে দেখো। আর আমি অলরেডি বিয়ে করে নিয়েছি, তাই তোমার কোনো বেবি ফ্যাক্টরি আমি চালাতে পারবো না। আর তোমার যদি তোমার হাজবেন্ডের সাথে এতই সমস্যা হয় তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও, না হলে তার উপর কেস করো। আমি এখন তোমাদের বাঁচানোর জন্য সেখানে একদমই আসতে পারবো না, তোমাদের যা করার তোমরা করতে পারো, আমি আমার জীবনকে এখন তোমাদের জন্য আর স্যাক্রিফাইস করতে পারবো না। তারা তো সেখানে লিলির সাথে হাতাহাতি করতে শুরু করে। লিলি কোনো না কোনো ভাবে তাদেরকে সেখান থেকে বের করে। লিলি ভাবছিল সে এতদিন অনেক বেশি খুশি ছিল, হয়তো এত কষ্ট পাওয়ার ছিল, এ কারণেই লিলি আর মিনে মিলে সবার চেক আপ করছিল। তখন আমরা সেই জায়গায় হানের মাকেও দেখতে পাই। হানের মা যখন লিলিকে দেখতে পায় তখন সে তাকে মেয়ে বলে ডাকতে শুরু করে, কারণ তার অনেক ফ্যামিলিয়ার একটা ফিলিংস আসছিল। তাই সে লিলিকে তখন তার মায়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তখন সে বলে, হ্যাঁ আমার একটা মাও আছে আর বোনও আছে, কিন্তু আপনি এরকম ভাবে কেন জিজ্ঞেস করছেন? তখন সে বলে, এমনি। মিনি সেখানে বলতে শুরু করে, আপনাদের চেহারা অনেক বেশি মিল আছে, হয়তো এই কারণে আপনি নিজেও কনফিউজড হয়ে গেছেন। লিলি হানের মাকে বলছিল, আপনি 1 ঘন্টা এখানে রেস্ট করুন, তারপর আপনি ডিসচার্জ হয়ে এখান থেকে যেতে পারবেন, কারণ একটা স্যালাইন আছে আপনাকে দিতে হবে। তার কিছুক্ষণ পর সে আবারও আন্টিকে দেখার জন্য সেখানে চলে আসে। আন্টি সেখানে লিলিকে জিজ্ঞেস করে, তোমার সত্যি কি কোনো বায়োলজিক্যাল মাদার আছে নাকি স্টেপ মাদার আছে? লিলি তাকে জিজ্ঞেস করে, আপনি কেন এসব ব্যাপারে কথাবার্তা বলছেন? আন্টি তাকে বলতে শুরু করে, সে কোন সময় একটা মেয়ে বাচ্চা জন্ম দিয়েছিল, কিন্তু তার বাচ্চাকে কেউ চুরি করে নিয়ে গিয়েছিল। তারপর থেকে সে তার মেয়েকে অনেক বেশি খুঁজেছে, কিন্তু সে কখনোই তাকে খুঁজে পায়নি। লিলি তাকে বলে, আপনি হয়তো ভুল ভাবছেন, আমি কখনোই আপনার মেয়ে হতে পারি না, কারণ আমার মা আছে। আন্টি তো সেখানে তার সাথে কথা বলতে শুরু করে আর তাকে তার ছেলের বউ হিসাবে ইমাজিন করতে শুরু করে। লিলি তাকে বলে সে অলরেডি বিবাহিত এবং তার হাজবেন্ড একজন পাইলট। আন্টি তখন তাকে তার হাজবেন্ডের নাম জিজ্ঞেস করে, তখন সে লিওর কথা বলে। আন্টি বলতে শুরু করে, ও আচ্ছা তুমি লিওর ওয়াইফ, তার পছন্দ আসলেই অনেক বেশি ভালো। যদি লিওর সাথে তোমার বিয়ে না হতো তাহলে পাক্কা আমি আমার ছেলে হানের সাথে তোমার বিয়ে দিয়ে দিতাম। লিলি তখন জানতে পারে সে আসলে হানের মা।
তারপরে সিনে আন্টি তার স্বামীকে কল করে সবকিছু খুলে বলছিল। পরে সিনে লিওর সাথে ন্যান্সির দেখা হয়ে যায়। ন্যান্সি এসে তাকে ধরতে চাচ্ছিল আর তাকে নাম ধরে ডাকে। লিও তাকে বলে, তুমি আমাকে সম্পূর্ণ নাম ধরে ডাকো, নিকনেম দিয়ে কেন ডাকছো? তার সাথে লিলিও ছিল, সে তখন লিলির সাথে তার পরিচয় করিয়ে দেয়। লিলিও সেখানে বুঝতে পারে ন্যান্সি হয়তো লিওকে পছন্দ করে, তাই সে তাকে সাহায্য করার জন্য টাইট করে ধরে। তারা দুজনে একে অপরকে অনেক সুন্দরভাবে জড়িয়ে ধরে। এসব দেখার পর তো ন্যান্সি অনেক বেশি রেগে যায় আর জেলাস হয়। তারপরে সিনে আমরা দেখতে পাই ডেজি তার মাকে বলছিল, সেই মেয়েটা আসলে অনেক বেশি চালাক, আমার তো মনে হচ্ছে সে হয়তো তাকে সেডিউস করে বিয়ে করেছে। লিলির ব্যাপারে সব কথাবার্তা শুনে সেই জায়গায় তো তার একদমই ভালো লাগে না। আর হানের মা তাকে বলছিল, তুমি এরকম কথাবার্তা আর বলবে না। তারপর আমরা বাইরে লিলিকে দেখতে পাই, সে কিনা লিওর জন্য অপেক্ষা করছিল। তখনই সেই জায়গায় হানের মা এবং ন্যান্সি চলে আসে। হানের মা তো লিলিকে দেখে অনেক বেশি খুশি হয়, কারণ তাকে দেখলে অনেক ফ্যামিলিয়ার একটা ফিলিংস আসে। নারীর টান বলে একটা কথা আছে না, সেটা আর কি। ততক্ষণে সেখানে লিও এবং হানও চলে আসে। লিও তো সেই জায়গায় আন্টির সাথে লিলির পরিচয় করিয়ে দিচ্ছিল। আন্টি তাকে বলে, তুমি তো অনেক দেরিতে আমার তার সাথে পরিচয় করাচ্ছ, তোমার আগেই আমি তাকে দেখে ফেলেছি আর আমার পরিচয় হয়ে গেছে। তারপর তারা তো চলে যায়। ন্যান্সি তারপর তার মাকে বলতে শুরু করে, আপনার মনে হচ্ছে না সে অনেক খারাপভাবে লিওর সাথে কথা বলে? আন্টি তো এবার অনেক বেশি রেগে যায় আর তাকে বলে, তুমি বারবার এক একজনকে জাজ করবে না, লিলি একদমই এরকম না, তাই তুমি এরকম ভাবে জাজ করা বন্ধ করো। ন্যান্সি সেখানে অনেক বেশি রেগেছে আর ভাবছিল বাইরের একটা মেয়ের কারণে তার মা তাকে বকলো। তারপরে সিনে আমরা ডেইজিকে দেখতে পাই, সে লিলির কাছে রেগে চলে এসেছিল, কারণ লিলি তার ব্যাপারে কমপ্লেন করেছিল। ডেইজি সে লিলিকে বলতে শুরু করে, তোমার এই কমপ্লেনের কারণে আমাকে, মাকে এবং জাওকে জেলে যেতে হতে পারে। লিলি তাকে বলে, কোনো ব্যাপার না, ডান দিকে গাইনোলজিস্ট এবং বাম দিকে সাইকেট্রিস্ট আছে, কিন্তু আমি তোমাকে বলবো সাইকেট্রিস্ট দেখালেই তোমার জন্য বেশি ভালো হবে। ডেইজি এ কথা শোনার পর তো অনেক বেশি রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তারপর সে তার মায়ের সাথে প্ল্যান করতে শুরু করে। তারা ভাবে মিষ্টি মিষ্টি কথা বলে তারা সেখানে ডাকবে লিলিকে এবং তার কাছ থেকে অনেকগুলো টাকা হাতিয়ে নিবে আর সে টাকা জাওকে দিয়ে দিবে ডৌরি হিসেবে। তাহলে যার মুখও বন্ধ হয়ে যাবে, সে আমাদের বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে না। তারপরে সিনে আমরা দেখতে পাই তারা সবাই দেখা করেছিল। প্রথমত তারা লিলির সাথে অনেক ভালো ব্যবহারই করছিল, কিন্তু যাও সেখানে এখনো তার উপর লাইন মারার চেষ্টা করছিল। কিন্তু আন্টি সেখানে যাওকে ইশারা করে, তাই যাও আর ডেইজি সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর লিলির মা তার কাছ থেকে টাকা চাইতে শুরু করে। লিলি তাকে টাকা দেওয়ার জন্য একেবারেই মানা করে দেয়। লিলি বলে, আমার আগে বুঝে যাওয়া উচিত ছিল, আপনারা কেন আমাকে এখানে রেখেছেন, কিন্তু এখন তো আমার মনে হচ্ছে আপনাদের বিরুদ্ধে আমার আরেকটা কমপ্লেন করতে হবে। তার মা তো রেগে মেগে তখন সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর লিলি তখন লিওর কাছে ক্ষমা চাচ্ছিল তার ফ্যামিলি ড্রামার জন্য। লিও তাকে বলে, সব ফ্যামিলিতে এরকম ড্রামা হয়, এরকম কোনো ফ্যামিলি নেই যেখানে কোনো ড্রামা হয় না, আমরা এখন এক অপরের সাথে আছি, এটাই আমাদের জন্য বড় ব্যাপার। লিও তারপর লিলিকে নিয়ে এয়ারলাইনের দিকে চলে যায় সবকিছু দেখানোর জন্য। তখনই আমরা সেই জায়গায় নিয়াকে দেখতে পাই। লিলিকে দেখার পর সে তো অনেক বেশি জেলাস হয়ে যায়। তারপরে সিনের সব পেশেন্টকে চেক আপ করার জন্য তারা সেই জায়গায় গিয়েছিল। নিয়া যখন তাকে দেখতে পায় তাকে প্রভোগ করার চেষ্টা করে, তাকে উত্তপ্ত করার অনেক বেশি চেষ্টা করে। লিলি সেখানে নিয়াকে বলতে শুরু করে, মনে হচ্ছে তুমি অনেক বেশি পুরনো যুগের ড্রামা দেখো, কিন্তু এসব ড্রামা আমার উপর একেবারেই কাজ করবে না। আর এখন যদি লিওকে আমি এসব কথাবার্তা বলি তাহলে সে তোমাকে আরো বেশি ঘৃণা করতে শুরু করবে, আরো বেশি অপছন্দ করবে, আর তার সামনে তুমি কত বেশি অসম্মানিত হবে তুমি ভাবতে পারছো? তাই এখন থেকে শুধরে যাও, এটাই তোমার জন্য বেটার হবে। ততক্ষণে লিও সেখানে চলে আসে আর তাকে ওয়ার্নিং দিতে শুরু করে। ততক্ষণে আমরা দেখতে পাই নিয়ার পেট অনেক বেশি ব্যথা করছিল। লিও ভাবে সে হয়তো নাটক করেছে, কিন্তু লিলি তার কাছে চলে যায় আর তাকে পেন কিলার খেতে দেয়। অন্যদিকে ডেইজি এবং তার মায়ের মধ্যে তো ঝগড়া হচ্ছিল। তার কতক্ষণ পরই সে লিলিকে কল করে আর বলে, মাকে ভুলক্রমে আমি ধাক্কা দিয়ে দিয়েছি, মার মাথা থেকে অনেক বেশি রক্ত পড়ছে, তাই তাড়াতাড়ি এখানে চলে আসো। লিলি তাকে বলতে শুরু করে, তাহলে তোমার তো অ্যাম্বুলেন্সকে কল করা উচিত, আমি কি তাকে উঠিয়ে সেখান থেকে নিয়ে যেতে পারবো? তারপর সে তাকে বুঝিয়ে সবকিছু বলতে শুরু করে। তারপর সে হসপিটালে চলে যায় তার মায়ের সাথে দেখা করতে। আন্টি তো ভেবেছিল এবার হয়তো তার মেয়ে অনেক বেশি নরম হয়ে যাবে, কিন্তু সে এসে তাকে ক্যাবের জন্য টাকা দিতে শুরু করে আর বলে, গাড়ি দিয়ে এসেছেন তাই এটা হচ্ছে গাড়ি ভাড়া, আর হসপিটালের বিল আমি পে করে দিব। তার মা তো চিল্লাতে শুরু করে আর বলে, এতটুকু টাকা দিয়ে আমাদের কি হবে? লিলি তাকে বলে, যদি এখানে বেশি কথাবার্তা বলেন তাহলে কিন্তু হসপিটালের বিলও আমি পে করব না। এ কথা বলার পর লিলি তখন লিওকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা হানের মা এবং লিওর স্টেপ মাদারকে দেখতে পাই, তারা দুজনে বসে কথাবার্তা বলছিল। তারা সেখানে লিলির ব্যাপারে কথা বলছিল। স্টেপ মাদার তো একদিনই লিলিকে নিয়ে সন্তুষ্ট ছিল না, কিন্তু সেই জায়গায় হানের মা তাকে বোঝাতে শুরু করে।
অন্যদিকে আমরা লিওর স্টেপ মাদারের ছেলে জ্যান এবং ন্যান্সিকে দেখতে পাই। তারা দুজনেই ভাবছিল তারা দুজনে নকল বিয়ের নাটক করবে। তারা নকল বিয়ের নাটক করে লিও এবং লিলিকে তাদের পথ থেকে সরাবে, এটাই তাদের প্ল্যান ছিল। অন্যদিকে আমরা লিলিকে দেখতে পাই যে কিনা ঘুমাচ্ছিল আর লিও তাকে মুগ্ধ হয়ে দেখছিল। লিলির যখন চোখ খুলে সে লিওকে দেখতে পায়। লিলি তাকে জিজ্ঞেস করে কখন থেকে তুমি আমাকে দেখছো? তখন সে বলে যতক্ষণ পর্যন্ত তুমি ঘুমালে। লিলি তাকে বলে তোমার আমাকে উঠানো উচিত ছিল, কারণ আমি হসপিটালে ঘুমিয়ে পড়েছি, এটা আমাদের বাড়ি না। লিও তাকে বলে মানলাম এটা আমাদের বাড়ি না, কিন্তু এটা আমাদের হসপিটাল। একথা শোনার পর তো লিলিও হাসতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই লিলিকে গ্র্যান্ডপা ডেকেছিল, সে তার সাথে কথা বলতে চায়। লিও তো অনেক বেশি ভয় পাচ্ছিল, কি জানি তার গ্র্যান্ডপা তাকে কি বলে। কিন্তু লিলি সেখানে গ্র্যান্ডপার সাথে অনেক ভালোভাবে কথা বলে। গ্র্যান্ডপাও তার ভুল বুঝতে পারে আর বুঝতে পারে তার গ্র্যান্ডসনের জন্য লিলি একেবারেই পারফেক্ট, আর সেটাও বুঝতে পারে লিও তাকে অনেক বেশি পছন্দ করে। তারপর বাইরে যাওয়ার পর লিও তাকে জিজ্ঞেস করছিল গ্র্যান্ডপা তোমাকে কোনো কিছু বলেছে, আমাকে বলো। লিলি তাকে বলে কোনো কিছুই হয়নি, সে আমাকে নাতি বউ হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছে আর আমাদের মধ্যে কোনো নোকঝোঁকও হয়নি। লিও সেখানে অনেক বেশি খুশি হয়, কারণ তার গ্র্যান্ডফাদারও এখন রাজি হয়ে গেছে। তারপরে সিনে হান্ত লিলির কাছে গিয়েছিল আর চেক আপ করাচ্ছিল, আর তাকে তার ফাদার এবং মাদারের ব্যাপারে জিজ্ঞেস করছিল। লিলি তাকে বলে জন্মের পর থেকে আমি বাবাকে দেখিনি, মাকে জিজ্ঞেস করেছিলাম, মা বলেছে সে আমাদের সাথে থাকে না, আর মা আর আমি তো ছোটবেলা থেকে একসাথেই আছি। আসলে লিলি কিন্তু জানে না সেটা তার আসল মা না, সে ছোটবেলা থেকে তাকে তার মা হিসেবে দেখেছে, তাই সে কোনো কিছুই জানতো না। অন্যদিকে হান গিয়ে তার মাকে বলছিল লিলিকে দেখলে আমার অনেক আপন আপন ফিল হয়। তার মাও তাকে বলে তাকে দেখলে আমার অনেক ফ্যামিলিয়ার একটা ফিলিংস হয়, আমার মনে হয় সে আমার নিজের মেয়ে। হান বলে আমি লিলিকে তার প্যারেন্টসের ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তার কথা শুনে আমার কিছু একটা খটকা লাগলো। তাদের কথাবার্তা যখন ন্যান্সি শুনতে পায় তখন তার অনেক বেশি রাগ উঠছিল, আর সে মনে মনে ভাবছিল লিলি যদি আবার তাদের মেয়ে বের হয় তাহলে আমি কি করব। তারপরে সিনে আমরা লিলি এবং লিওকে দেখতে পাই। লিও তো সেখানে নাটক করছিল আর লিলি সেখানে তার চেক আপ করছিল। লিলি চেক করে বলছিল সব কিছু তো ঠিকঠাকই লাগছে, আমার মনে হচ্ছে তোমার হার্টের সমস্যা। লিও তাকে বলে একদম ঠিক, আমারও মনে হচ্ছে আমার হার্টে অনেক বড় একটা সমস্যা আছে। লিলিও তার সাথে মজা করতে শুরু করে আর বলে আমারও মনে হচ্ছে তোমার হার্ট তো বিটই করছে না, অনেক সমস্যা আছে। লিও তো ভয় পেতে শুরু করে। লিলি বলে কেন, মজা কি শুধু তুমিই করতে পারো, আমি করতে পারি না? তারপর তারা দুজনে একে অপরকে কিস করতে শুরু করে। লিলিও সেখানে বুঝতে পারে সে আসলে নাটক করছে। তারা অনেক বেশি কাছাকাছি চলে আসে, কিছুক্ষণের মধ্যে সেখানে হানও চলে আসে। হানকে দেখা মাত্র তারা দুজনে একে অপরের কাছ থেকে দূরে সরে যায়। অন্যদিকে আমরা ন্যান্সিকে দেখতে পাই যে কিনা জ্যানের সাথে দেখা করার জন্য গিয়েছিল। জ্যানকে অন্য মেয়ের সাথে দেখে সেখানে তো ন্যান্সি অনেক বেশি রেগে যায়। জ্যান তাকে বলে তুমি কেন চিল্লাচ্ছ, এইসবের ব্যাপারে মা কখনোই জানতে পারবে না। আর তুমি ভুলে যেও না একটা উদ্দেশ্যের কারণে আমরা দুজনে একে অপরকে বিয়ে করছি, আর আমরা একদমই একে অপরকে ভালোবাসি না। অন্যদিকে আমরা জানতে পারি হান তো লিলির বাড়িতে এই কারণে গিয়েছিল কারণ সে লিলির চুল নিতে চাচ্ছিল আর ডিএনএ টেস্ট করাতে চাচ্ছিল। হান তো তার চুল নিয়ে ডিএনএ টেস্টও করে ফেলেছিল। তারপর সে তার মাকে রিপোর্ট দেয়। তারা দেখতে পায় লিলি আসলেই তাদের বায়োলজিক্যাল মেয়ে। হানও সেখানে অনেক বেশি খুশি হয়, কারণ সে তার আসল বোন ছিল। হানের প্যারেন্টস এবং হান তারা তো অনেক বেশি খুশি ছিল। হান খুশি হয়ে তারপর চলে যায় লিওর সাথে দেখা করতে, আর তাকে সবকিছু খুলে বলে। আর তাকে বলে সেদিন সে লিলির চুল কালেক্ট করার জন্যই তাদের বাড়িতে গিয়েছিল, কারণ সে ডিএনএ টেস্ট করাতে চায়। আর এখন টেস্ট করা হয়ে গেছে। তারপর সে তাকে রিপোর্ট দেখায়। লিও তো অনেক বেশি অবাক হয়, কারণ সে আসলে হানের বোন ছিল। লিও এবং হান তারা দুজনেই ভাবতে শুরু করে তারা কিভাবে লিলিকে সবকিছু খুলে বলবে। হান বলছিল তাকে আমি সবকিছু কিভাবে বলবো, সে যদি কষ্ট পায়। লিও তাকে বলে আমার ওয়াইফ অনেক বেশি স্ট্রং, সে যখন সবকিছু জানতে পারবে সবকিছু বুঝতেও পারবে আর নিজেকে কন্ট্রোলও করতে পারবে। তারপর তারা সেখানে লিলিকে ডাকে আর সবকিছু খুলে বলে। আর সে লিলিকে বলছিল শুরু থেকে সে যাকে তার মা ভাবছিল সে আসলে তার মা নয়। লিলিও সেখানে বুঝতে পারে তার সে মা তার সাথে কেন এত বেশি খারাপ ব্যবহার করতো আর শুধুমাত্র ডেইজিকেই গুরুত্ব দিত। এসব ভেবে সে তখন কান্না করতে শুরু করে, আর সে কারণে অনেক বেশি খুশি ছিল, কারণ সে তার আসল মা বাবাকে খুঁজে পেয়েছে। তারপরে সিনে আমরা দেখতে পাই সেই জায়গায় একটা ফ্যামিলি মিটিং ডাকা হয়েছিল। তারা এখন জানতে পেরে যায় আসলে লিলি যাকে মা ভাবছিল সেই তাকে চুরি করে নিয়ে গিয়েছিল। হানের প্যারেন্টস ও লিলিকে তাদের বাড়িতে নিয়ে যেতে চাচ্ছিল, কারণ সে তার আসল মেয়ে, কিন্তু সেই জায়গায় ডেইজি রাজি হচ্ছিল না এবং খারাপ ব্যবহার করছিল। হানের মা তো রেগে যায় আর ডেইজিকে বলে এত কিছু ডিসাইড করার তুমি কে, তোমাকে আমরা এত ভালো একটা জীবন দিয়েছি, কিন্তু দেখো সবকিছু পাওয়ার পর তুমি কত বেশি বিগড়ে গিয়েছো। আর সে ন্যান্সিকে ক্লিয়ারলি বলে দেয় তুমি যদি আমাদের বাড়িতে থাকতে না চাও তাহলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমরা আমাদের আসল মেয়েকে কখনোই আমাদের কাছ থেকে দূরে করব না। এত বছর লিলিকে আমরা পাইনি, কিন্তু এখন আমরা তাকে অনেক ভালো এবং যত্নে রাখবো। এত কিছু দেখার পর তো লিলি সেখানে অজ্ঞান হয়ে যায়, কারণ হয়তো সে অনেক বেশি স্ট্রেসে ছিল। কিন্তু ডাক্তার কাছে যাওয়ার পর তারা জানতে পারে লিলি আসলে গর্ভবতী, এ কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারা সবাই যখন এই গুড নিউজ পায় অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর থেকে তো লিও লিলির আরো বেশি কেয়ার করতে শুরু করে, আর সে নিজে তার জন্য খাবার বানিয়ে তার জন্য ডাক্তার কাছে গিয়ে তাকে দিয়ে আসে। তখন সেখানে হানও চলে আসে।
লিও তখন বন্ধু হিসেবে হানের সাথে কথা বলতে শুরু করে। হান তাকে বলে, এখন তুমি আমাকে ভাইয়া বলে ডাকবে, কারণ আমি লিলির থেকে বড়। আর তুমি এরকম ভাবে আমার বোনের সেবা যত্ন করবে। আমার বোনকে যদি একটু বুলি করো তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তারা সবাই তো সেখানে স্মাইল করতে শুরু করে। এত কিউট একটা এন্ডিংয়ের সাথে আমাদের এই ড্রামাটাও শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।